আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, নবম ও দশম শ্রেণীর ইংলিশ সেকেন্ড পেপার টেক কোশ্চেনের এই ক্লাসে তোমাদের সবাইকে স্বাগত। আজকের এই ক্লাসটি অতি গুরুত্বপূর্ণ। যারা ইংলিশ সেকেন্ড পেপারে গ্রামারে ভালো রেজাল্ট করতে চাও তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ আজকের এই ক্লাসটি। আশা করি ভিডিওটি শেষ পর্যন্ত দেখলে তোমরা সকলেই উপকৃত হবা এবং আজকের পর থেকে সবাই টেক কোশ্চেনে ভালো মার্কস পাবা। ট্যাগ শব্দের অর্থ হচ্ছে জুড়ে দেয়া। কথোপকথনের সময় সেন্টেন্সের শেষে শ্রোতার স্বীকৃতি বা সমর্থন চেয়ে যে সংক্ষিপ্ত প্রশ্ন জুড়ে দেওয়া হয় তাকে বলা হয় ট্যাগ কোশ্চেন। আজকের এই ভিডিওর মাধ্যমে আমরা ট্যাগ কোশ্চেন খুব সহজে শিখতে পারব। ট্যাগ কোশ্চেনের স্ট্রাকচারটা হচ্ছে শুরুতে অক্সিলিয়ারি ভার্ব তার এবং সাথে ব্র্যাকেটে লেখা আছে অ্যান কমা টি। অ্যান কমা টি মানে হচ্ছে নট। নট এর সংক্ষিপ্ত রূপ হচ্ছে অ্যান অ্যাপোস্ট্রফি টি। এই উপরে যে ঊর্ধ্বকমা রয়েছে এটার ইংরেজি নাম হচ্ছে অ্যাপোস্ট্রফি। তারপরে বলা হয়েছে সাবজেক্টের প্রোনাউন প্লাস প্রশ্নবোধক চিহ্ন। এই একটি মাত্র স্ট্রাকচার দিয়ে আমরা প্রায় সকল ধরনের ট্যাগ কোশ্চেন আমরা করতে পারবো। ট্যাগ কোশ্চেনের স্ট্রাকচারটি হচ্ছে অক্সিলিয়ারি ভার্ব, শুরুতে অক্সিলিয়ারি ভার্ব প্লাস নট প্লাস সাবজেক্টের প্রোনাউন প্লাস প্রশ্নবোধক চিহ্ন। এই একটি মাত্র স্ট্রাকচারের মাধ্যমে আমরা প্রায় সকল ধরনের ট্যাগ কোশ্চেন করতে পারব। ট্যাগ কোশ্চেনের মধ্যে একটি অংশ দেওয়া থাকে এবং আরেকটি অংশ আমাদের পরীক্ষার খাতায় লিখতে হবে। অর্থাৎ শিক্ষার্থীরা আরেকটি অংশ, ট্যাগ কোশ্চেনের দুইটি অংশ থাকে। এই হচ্ছে একটি অংশ, যে অংশটি প্রশ্নের মধ্যে দেওয়া থাকবে এবং শিক্ষার্থীরা আরেকটা অংশ আন্ডারলাইন করে পরীক্ষার খাতায় উত্তর লিখবে। প্রাথমিক কিছু ধারণা দেওয়ার জন্য বলছি, যে অংশটি দেওয়া থাকবে সেই অংশটি যদি অ্যাফার্মেটিভ হয়, যদি এই অংশটা অ্যাফার্মেটিভ হয় তাহলে পরে এই উত্তরের অংশটি অবশ্যই আমাদের নেগেটিভ করতে হবে। আর যদি এই অংশটি নেগেটিভ থাকে তাহলে এই আমাদের আনসারের পার্টটা হবে হচ্ছে অ্যাফার্মেটিভ। এই অংশটি অ্যাফার্মেটিভ থাকলে উত্তরের অংশটি হবে নেগেটিভ এবং এই অংশ যদি নেগেটিভ থাকে তাহলে আমাদের উত্তরের অংশটি হবে অ্যাফার্মেটিভ। এখন আমরা দেখব এই স্ট্রাকচারের মাধ্যমে কিভাবে আমরা ট্যাগ কোশ্চেনটি সলভ করতে পারি। এখানে দুটি এক্সাম্পল লেখা হয়েছে, এই দুটি এক্সাম্পল সলভ করব এবং পরবর্তীতে আমি আরো বিস্তারিত আলোচনা করব। বলা হয়েছে শুরুতে অক্সিলিয়ারি ভার্ব। এই সেন্টেন্সের মধ্যে এখানে ইজ, এটাই হচ্ছে অক্সিলিয়ারি ভার্ব, তাহলে আমরা শুরুতে অক্সিলিয়ারি ভার্বটা লিখলাম। এরপরে এন কমাটি, এটা ব্র্যাকেটের মধ্যে লেখা আছে, এর জন্য কখনো কখনো ইউজ হতেও পারে নাও হতে পারে। যেহেতু এটা হচ্ছে অ্যাফার্মেটিভ আছে, এই অংশটা আমাদের নেগেটিভ হবে, অতএব তাহলে পরে এন অ্যাপোস্ট্রফি টি ব্যবহার করতে হবে, নট। এবং এই সেন্টেন্সের সাবজেক্ট হচ্ছে হি, তাহলে আমরা বলা হয়েছে সাবজেক্টের প্রোনাউন ফর্ম, যেহেতু এটা প্রোনাউন ফর্ম দেওয়া আছে তাহলে পরে আমরা এখানে ইউজ করব হচ্ছে এই সাবজেক্ট হি। তারপরের সেন্টেন্সটি আমরা দেখি, বলা হয়েছে শুরুতে অক্সিলিয়ারি ভার্ব, তাহলে এই সেন্টেন্স অক্সিলিয়ারি ভার্ব হচ্ছে ক্যান, আমরা ক্যান লিখব। যেহেতু সেন্টেন্সটা অ্যাফার্মেটিভ আছে তাহলে আমাদের নেগেটিভ করতে হবে, নেগেটিভ করার জন্য এন কমা টি ইউজ করলাম। এরপর সেন্টেন্সের সাবজেক্টের প্রোনাউন ব্যবহার করতে হবে। এখানে প্রোনাউন আকারে সাবজেক্ট আছে শি, অতএব আমরা এখানে শি লিখব। এই হচ্ছে ট্যাগ কোশ্চেনের প্রাথমিক কিছু ধারণা। আশা করা যায় এইটুকু তোমরা সকলেই বুঝেছো। যদি তারপরও কারো কোনো সমস্যা থাকে কমেন্ট করে কমেন্ট বক্সে জানাতে পারো, আমরা সেটা সলভ করার চেষ্টা করব। যদি বুঝতে কোথাও কারো সমস্যা হয়ে থাকে তাহলে ভিডিওটি তুমি আবার টেনে শুরু থেকে আবার একটু দেখো, তাহলে পরে তোমার বিষয়গুলো ক্লিয়ার হয়ে যাবে। এখন আমরা ট্যাগ কোশ্চেনের কয়েকটা রুলস দেখব। রুলস নাম্বার 1, আমরা দেখব অক্সিলিয়ারি ভার্বের অ্যাফার্মেটিভ থাকলে অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভে কিভাবে সংক্ষিপ্ত ফর্ম তৈরি করা যায়, এই বিষয়গুলো আমরা এখন দেখব। যদি এম থাকে অ্যাফার্মেটিভে তাহলে আমাদের নেগেটিভে লিখতে হবে হচ্ছে আরএন্ট অথবা এন্ট। কোনো অবস্থাতেই অ্যামেন্ট লেখা যাবে না, এই অ্যামেন্ট এটা লেখা যাবে না। যদি ইজ থাকে তাহলে আমাদের নেগেটিভে ইজেন্ট ব্যবহার করতে পারবো। যদি আর থাকে তাহলে নেগেটিভে আমাদের আরএন্ট ব্যবহার করতে হবে। যদি ওয়াজ থাকে তাহলে ওয়াজের সাথে নেগেটিভের জন্য ওয়াজেন্ট
ব্যবহার করতে হবে। যদি ওয়ার থাকে তাহলে ওয়ারের সাথে নেগেটিভের জন্য আমাদের ওয়ারেন্ট ব্যবহার করতে হবে। যদি ডু থাকে তাহলে আমাদের নেগেটিভে ডোন্ট ব্যবহার করতে হবে। যদি ডাজ থাকে তাহলে আমাদের নেগেটিভে ডাজেন্ট ব্যবহার করতে হবে। যদি ডিড থাকে তাহলে আমাদের নেগেটিভে ডিডেন্ট ব্যবহার করতে হবে। যদি হ্যাভ থাকে তাহলে আমাদের নেগেটিভে হ্যাভেন্ট ব্যবহার করতে হবে। যদি হ্যাজ থাকে তাহলে আমাদের নেগেটিভে হ্যাজেন্ট ব্যবহার করতে হবে। যদি হ্যাড থাকে তাহলে আমাদের নেগেটিভে হ্যাডেন্ট ব্যবহার করতে হবে। এই হচ্ছে কিছু অক্সিলিয়ারি ভার্বের সংক্ষিপ্ত ফর্ম। যদি তোমার বুঝতে অসুবিধা হয়ে থাকে তাহলে তুমি এখন ভিডিওটি পজ করো এবং পজ করে তুমি সম্পূর্ণ এই লেখাগুলো ভিডিওটি পজ করো এবং ভিডিওটি পজ করে সম্পূর্ণ লেখাগুলো তুমি দেখে নাও। যদি তোমার এগুলো মুখস্থ থাকে তাহলে খুবই ভালো। আসলে এগুলো মুখস্থর বিষয় না, খুবই সহজ এবং বোঝার বিষয়। কিভাবে আমরা অক্সিলিয়ারি ভার্বের সাথে নেগেটিভ ওয়ার্ড যুক্ত করে সংক্ষেপে কিভাবে আমরা ইউজ করব, এই জন্য এই বিষয়গুলো আমাদের প্রয়োজন। এগুলো আমরা একটু জেনে নিব। এছাড়াও আরও কিছু মডেল অক্সিলিয়ারি ভার্ব রয়েছে যেগুলোর সাথে আমাদের অ্যাফার্মেটিভ থাকলে ট্যাগ কোশ্চেনের ক্ষেত্রে নেগেটিভ করতে হবে। সেগুলোর সংক্ষিপ্ত ফর্মগুলো আমরা একটু দেখে নেব। ক্যান থাকলে কান্ট, কুড থাকলে কুডেন্ট, উইল থাকলে ওন্ট, উড থাকলে উডেন্ট, মে থাকলে মেন্ট, মাইট থাকলে মাইটেন্ট, শ্যাল থাকলে শান্ট, শুড থাকলে শুডেন্ট, নেড থাকলে নিডেন্ট, অট টু থাকলে অটেন্ট, মাস্ট থাকলে মাস্টেন্ট, ডেয়ার থাকলে ডেয়ারেন্ট, ইউজ টু থাকলে ইউজেন্ট। এই হচ্ছে 13টি মডেল অক্সিলিয়ারি ভার্ব এবং এদের সংক্ষিপ্ত নেগেটিভ রূপ। তবে নিড, ইউজ টু এই দুটি ভার্ব মডেল অক্সিলিয়ারি ভার্ব না হয়ে মেন ভার্বও কখনো কখনো ব্যবহৃত হতে পারে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এগুলো খুবই সহজ বোঝার বিষয়, মুখস্থ করার কিছুই নেই। তবে ব্যতিক্রম কিছু রয়েছে যেগুলো হচ্ছে এখন আমি তোমাদের দেখাবো। ব্যতিক্রমগুলো হচ্ছে এম এর সাথে যদি নেগেটিভ করা হয় তাহলে কখনোই এমেন্ট হয় না, সেক্ষেত্রে আরেন্ট বা এইন্ট হয়। এটা মুখস্থ রাখতে হবে। শ্যালের সাথে সংক্ষিপ্ত নেগেটিভ রূপটা হচ্ছে শান্ট, উইলের সাথে সংক্ষেপে নেগেটিভ রূপটা হচ্ছে ওন্ট, ক্যানের সাথে সংক্ষিপ্ত নেগেটিভ রূপ হচ্ছে কান্ট। এইখানে আর নতুন করে আরও একটা অ্যান যুক্ত করার দরকার নেই, কারণ শেষে যেহেতু আমাদের অ্যান রয়েছে শুধুমাত্র অ্যাপোস্ট্রফি টি যুক্ত করলেই হবে। এই চারটাই হচ্ছে ব্যতিক্রম, আর বাকি সবগুলোই হচ্ছে ওয়ার্ডের শেষে ভার্ব অক্সিলিয়ারি ভার্বের শেষে অ্যান অ্যাপোস্ট্রফি টি যুক্ত করলেই হবে। এই চারটি ব্যতিক্রম ছিল। যদি তোমার বুঝতে অসুবিধা হয়ে থাকে তাহলে তুমি আবার ভিডিওটি পজ করো এবং পজ করে তুমি এই বিষয়গুলো আবার একটু দেখো। আমরা যে নিয়মটা দেখলাম এই নিয়মটার কিছু এক্সাম্পল আমরা দেখব। She can read and write. We will visit Cox's Bazar. They are playing. তবে ট্যাগ কোশ্চেনের ক্ষেত্রে একটি কথা বলে রাখি, ট্যাগ কোশ্চেনের ক্ষেত্রে শুধুমাত্র আমাদের সাবজেক্ট এবং ভার্ব নিয়ে কাজ করতে হবে। ট্যাগ কোশ্চেনের ক্ষেত্রে সাবজেক্ট এবং ভার্বটা সঠিকভাবে নির্ণয় করা এবং সঠিকভাবে কোন টেন্স আছে সেটা বুঝতে পারলে ট্যাগ কোশ্চেনটা শতভাগ নির্ভুলভাবে উত্তর করা যাবে। আমরা আবার স্ট্রাকচারটা দেখি। অক্সিলিয়ারি এন কমা টি প্লাস সাবজেক্টের প্রোনাউন ছিল প্লাস প্রশ্নবোধক ছিল। এই ছিল হচ্ছে আমাদের ট্যাগ কোশ্চেনের স্ট্রাকচার। এখন এই স্ট্রাকচার অনুযায়ী বলেছিল আমরা সকল ধরনের ট্যাগ কোশ্চেন করতে পারবো। তাহলে এই স্ট্রাকচার অনুসারে আমরা প্রথমটা করে দেখি। এখানে অক্সিলিয়ারি ভার্ব হচ্ছে ক্যান, তাহলে আমরা লিখব শুরুতে ক্যান এবং এটার সংক্ষিপ্ত রূপ আগেই বলেছি। এখানে নতুন করে আর অ্যান যুক্ত করার দরকার নেই, শুধুমাত্র অ্যাপোস্ট্রফি টি ইউজ করলেই চলবে। এবং এরপরে সেন্টেন্সের সাবজেক্ট বলা হয়েছে, সেন্টেন্সের সাবজেক্ট, এই সেন্টেন্সের সাবজেক্ট হচ্ছে শি, তাহলে আমরা এখানে সাবজেক্টের স্থানে শি ব্যবহার করব। তাহলে আমাদের এটা হয়ে গেল। এবং এরপরের সেন্টেন্সটি দেখব, উই উইল ভিজিট কক্সবাজার।
এই সেন্টেন্সের অক্সিলারি ভার্ব হচ্ছে উইল। উইলের সাথে নেগেটিভ করলে পরে আমরা জানি 4টা ব্যতিক্রম আছে, সেই 4টার মধ্যে এটা একটা। উইলের সাথে নেগেটিভ করলে পরে উইলের সাথে নেগেটিভ করলে সঠিক উত্তরটি হবে হচ্ছে ওন্ট। এরপর সেন্টেন্সের সাবজেক্ট লাগবে। সেন্টেন্সের সাবজেক্ট হচ্ছে উই, আমরা এখানে ব্যবহার করব উই, ওন্ট উই। তারপরে সেন্টেন্সটি আমরা দেখি, দে আর প্লেইং। এরপর আরো কিছু থাকতে পারে, নাও থাকতে পারে, সেটা কোনো বিষয় না। আমি আগেই বলেছি ট্যাগ কোশ্চেন বোঝার জন্য আমাদের সাবজেক্ট এবং ভার্বটা মেইন বিষয়। এই দুটো জিনিস বুঝতে পারলেই আমাদের ট্যাগ কোশ্চেনের উত্তর করা যাবে। আরেকটা বিষয় হচ্ছে কমপ্লেক্স সেন্টেন্সে কখনোই সাবঅর্ডিনেট ক্লজের ট্যাগ কোশ্চেন হয় না, সবসময় প্রিন্সিপাল ক্লজের ট্যাগ কোশ্চেন করতে হয়। এই সেন্টেন্সের অক্সিলারি ভার্ব হচ্ছে আর, তাহলে আমরা অক্সিলারি ভার্বের এখানে লিখবো হচ্ছে আর। যেহেতু সেন্টেন্সটি অ্যাফার্মেটিভ আছে, তাহলে বলেছিলাম অ্যাফার্মেটিভ থাকলে অবশ্যই নেগেটিভ করতে হবে, তাহলে আমাদের এখানে নেগেটিভ করার জন্য সংক্ষিপ্ত রূপ ব্যবহার করতে হবে, আরেন্ট লিখলাম। এরপর আমাদের দেখতে হবে সেন্টেন্সের সাবজেক্ট কি আছে। সাবজেক্ট আছে হচ্ছে দে, তাহলে আমাদের সাবজেক্টের স্থানে ব্যবহার করতে হবে দে। এই হচ্ছে মোটামুটি 1 নম্বর রুলসের ট্যাগ কোশ্চেনের কিছু এক্সাম্পল। এছাড়াও আরো কিছু এক্সাম্পল দেখাবো। আমি স্ট্রাকচারে লিখেছিলাম হচ্ছে সাবজেক্টের প্রোনাউন। যদি কখনো সেন্টেন্সে সাবজেক্টের নাউন থাকে তাহলে কিন্তু সেখানে আমরা নাউন ব্যবহার করতে পারবো না, অবশ্যই সেখানে আমাদের প্রোনাউন ব্যবহার করতে হবে। এখন আমরা এই এক্সাম্পলটা দেখব। এই সেন্টেন্সের সাবজেক্ট হচ্ছে রানা এবং অক্সিলারি ভার্ব হচ্ছে হ্যাজ ডান ইট। এই হচ্ছে সম্পূর্ণ সেন্টেন্সটি। আমরা আগেই বলেছিলাম সাবজেক্টের প্রোনাউন ব্যবহার করতে হবে। এই সেন্টেন্সের সাবজেক্ট হচ্ছে রানা এবং অক্সিলারি ভার্ব হচ্ছে হ্যাজ, তাহলে এখানে আমরা হ্যাজ লিখবো অক্সিলারি ভার্বের স্থানে। যেহেতু এই সেন্টেন্সটি অ্যাফার্মেটিভ আছে তাহলে আমাদের অবশ্যই নেগেটিভ করতে হবে, তাহলে পরে হ্যাজেন্ট। এবং এই সেন্টেন্সের এখানে সাবজেক্ট আকারে ব্যবহার করা হয়েছে নাউন। আমাদের কোনো অবস্থাতেই ট্যাগ কোশ্চেনের আনসার পার্টে সাবজেক্টের নাউন থাকলে সাবজেক্টের নাউন ফর্ম কখনোই ট্যাগ কোশ্চেনের আনসার পার্টে লেখা যাবে না। অবশ্যই খেয়াল রাখতে হবে এটা প্রোনাউন ফর্ম ব্যবহার করতে হবে। রানা যেহেতু একটা ছেলে, তাহলে এখানে আমাদের লিখতে হবে হচ্ছে হি। যদি এখানে রানা না থেকে রানী থাকতো তাহলে আমাদের লিখতে হতো রানী হ্যাজ ডান ইট, তাহলে সেক্ষেত্রে আমাদের লিখতে শি, কারণ রানী হচ্ছে একটি মেয়ে। আমরা এই দুটি এক্সাম্পল দেখব। এই প্রথম সেন্টেন্সে এ স্টুডেন্ট হ্যাজ ডান ইট। এই সেন্টেন্সের সাবজেক্ট হচ্ছে এ স্টুডেন্ট এবং অক্সিলারি ভার্ব হচ্ছে হ্যাজ, তাহলে আমরা লিখি অক্সিলারি ভার্বের স্থানে হ্যাজ, এবং অ্যাফার্মেটিভ থাকলে অবশ্যই আমাদের নেগেটিভ করতে হবে, হ্যাজেন্ট ব্যবহার করলাম। এবং এখানে সেন্টেন্সের সাবজেক্ট আছে হচ্ছে এ স্টুডেন্ট। এ স্টুডেন্টের প্রোনাউন, যদি এই স্টুডেন্টের প্রোনাউন আমাদের এখানে ব্যবহার করতে হবে সাবজেক্টের স্থানে। এই স্টুডেন্ট যেহেতু একজন, তাহলে এটার প্রোনাউন হবে হি অথবা শি, তাহলে আমরা কোনটা ব্যবহার করতে পারবো? এই সকল ক্ষেত্রে পুরুষবাচক শব্দটি ব্যবহার করাই শ্রেয়। তারপরের সেন্টেন্সটি যদি দেখি, দ্য স্টুডেন্টস হ্যাভ ডান ইট। এই সেন্টেন্সের সাবজেক্ট হচ্ছে দ্য স্টুডেন্টস এবং অক্সিলারি ভার্ব হচ্ছে হ্যাভ, তাহলে আমরা অক্সিলারি ভার্বের স্থানে হ্যাভ ভার্বকে ব্যবহার করব। যেহেতু অ্যাফার্মেটিভ আছে তাহলে আমরা নেগেটিভ করে দেব হ্যাভেন্ট। এই সেন্টেন্সের সাবজেক্ট হচ্ছে দ্য স্টুডেন্টস। যেহেতু স্টুডেন্টস প্লোরাল, এই প্লোরাল এটা নাউন, স্টুডেন্টস এটা একটি নাউন ফর্ম, এটার আমাদের প্রোনাউন ব্যবহার করতে হবে। এই স্টুডেন্টস এর প্রোনাউন হচ্ছে দে। সহজ করে বলতে গেলে প্লোরাল নাউন এর প্রোনাউন হবে দে। আর যদি এখানে সাবজেক্টটি বস্তুবাচক থাকতো, যদি বস্তুবাচক থাকে তাহলে আমাদের প্রোনাউন হিসেবে সেক্ষেত্রে ব্যবহার করতে হবে হচ্ছে একটি হলে ইট, আর যদি প্লোরাল হয় তাহলেও সেই সকল ক্ষেত্রে আমাদের দে ব্যবহার করতে হবে। যেমন এই সেন্টেন্সটি দ্য বার্ড হচ্ছে সাবজেক্ট, ইজ হচ্ছে অক্সিলারি ভার্ব, ফ্লাইং হচ্ছে মেইন ভার্ব। এই সেন্টেন্সটি অ্যাফার্মেটিভ আছে, তাহলে আমাদের এই সেন্টেন্সটি সাবজেক্ট হচ্ছে দ্য বার্ড এবং অক্সিলারি ভার্ব হচ্ছে ইজ, ফ্লাইং হচ্ছে মেইন ভার্ব। তাহলে আমাদের ট্যাগ কোশ্চেনের স্ট্রাকচার অনুসারে শুরুতে অক্সিলারি ভার্ব লিখতে হবে ইজ, এবং অ্যাফার্মেটিভ আছে নেগেটিভ করে দিতে হবে ইজেন্ট,
দ্য বার্ড এটি কোনো ব্যক্তি না, যেহেতু এটা কোনো ব্যক্তি না তাহলে এটার প্রোনাউন হিসেবে আমাদের ব্যবহার করতে হবে হচ্ছে ইট। ইজেন্ট ইট উত্তর হয়ে যাবে। আবার যদি দেখি, যদি এখানে দ্য বার্ড না থেকে বার্ডস থাকে এবং এখানে ভার্বটা থাকে আর ফ্লাইং, তাহলে এটার উত্তরটা হবে এই সেন্টেন্স অক্সিলারি ভার্ব হচ্ছে আর লিখলাম এবং সেই সাথে অ্যাফারমেটিভ আছে নেগেটিভ করে দেব আরএন্ট। এই সেন্টেন্সের সাবজেক্ট হচ্ছে দ্য বার্ডস। বার্ডস এর প্রোনাউন হচ্ছে, যেহেতু বহুবচন তাহলে এটার প্রোনাউন, যেহেতু এটা প্লুরাল ফর্ম তাহলে এটার প্রোনাউন হবে হচ্ছে দে। সকল প্লুরাল নাউনের প্রোনাউন হচ্ছে দে। 1 নম্বর নিয়মের একটা নোট আছে, 1 নম্বর নিয়মের একটি নোট আছে, খুবই গুরুত্বপূর্ণ বিষয়, এটা খেয়াল করতে হবে। যদি কোনো সেন্টেন্সের অক্সিলারি ভার্ব না থাকে সেক্ষেত্রে টেন্স অনুসারে আমাদের ডু, ডাজ, ডিড ব্যবহার করতে হবে। I wrote a letter. এই সেন্টেন্সে আই হচ্ছে সাবজেক্ট, রোট হচ্ছে মেইন ভার্ব, কোনো অক্সিলারি ভার্ব নেই। যেহেতু অক্সিলারি ভার্ব নেই সেন্টেন্সে সে সকল ক্ষেত্রে, সেক্ষেত্রে আমরা বলেছিলাম অক্সিলারি ভার্ব হিসেবে ডু, ডাজ, ডিড ব্যবহার করতে হবে। যেহেতু এটা ভার্ব টু অর্থাৎ পাস্ট ইনডিফিনিট টেন্স, পাস্ট ইনডিফিনিট টেন্সে আমাদের ডিড ব্যবহার করতে হবে, তাহলে ব্যবহার করলাম আমরা ডিড। এই সেন্টেন্সটা হচ্ছে অ্যাফারমেটিভ, যেহেতু অ্যাফারমেটিভ তাহলে আমাদের এখানে অবশ্যই নেগেটিভ করে দিতে হবে, তাহলে নেগেটিভ করে দিলাম ডিডেন্ট। সেন্টেন্সের সাবজেক্ট হচ্ছে আই, তাহলে আমরা লিখে দেব হচ্ছে, তাহলে আমরা লিখে দেব আই, তাহলে উত্তরটি হচ্ছে ডিডেন্ট আই। তারপরে আরেকটা एग्जांपल আমরা দেখি, শি সিংস এ সং, তাহলে এই সেন্টেন্সের অক্সিলারি ভার্ব নাই, যেহেতু অক্সিলারি ভার্ব নাই তাহলে আমাদের ডু, ডাজ, ডিড ব্যবহার করতে হবে। এই সেন্টেন্সের মেইন ভার্ব হচ্ছে সিংস। সিংস এটা হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, যেহেতু এর সাথে এস রয়েছে তাহলে আমাদের এখানে ডাজটি নিতে হবে। ডাজেন্ট এবং অ্যাফারমেটিভ ছিল তাই আমরা নেগেটিভ করে দিলাম এবং এই সেন্টেন্সের সাবজেক্ট হচ্ছে শি, তাহলে সাবজেক্টের স্থানে আমরা ব্যবহার করব শি। অতএব সঠিক উত্তরটি হচ্ছে ডাজেন্ট শি। এরপরের নিয়মটি হচ্ছে হেয়ার, দেয়ার বা ওয়ান দ্বারা সেন্টেন্স শুরু হলে ট্যাগ কোশ্চেনে সাবজেক্টের স্থানে হেয়ার, দেয়ার বা ওয়ানই ব্যবহৃত হবে। এক্সাম্পল, there was a school in our village, তাহলে এই সেন্টেন্সের অক্সিলারি ভার্ব হচ্ছে was, যেহেতু অ্যাফারমেটিভ আছে তাহলে আমাদের অবশ্যই নেগেটিভ করে দিতে হবে wasn't এবং সাবজেক্টের স্থানে ব্যবহার করতে হবে there, wasn't there। এরপরের নিয়মটি হচ্ছে সেন্টেন্স এ নো, নট, নেভার, নান, নো ওয়ান, নোবডি, নাথিং, বেয়ারলি, হার্ডলি, রেয়ারলি, সেলডাম, স্কার্সলি, ফিউ, লিটল থাকলে সেন্টেন্সটি নেগেটিভ, তাই আনসার পার্টে অ্যাফারমেটিভ হবে। আমরা এই দুটি एग्जांपल দেখি। আই হার্ডলি স্মোক, শি হ্যাজ ফিউ ফ্রেন্ডস। হার্ডলি এবং ফিউ এই দুটি হচ্ছে নেগেটিভ ওয়ার্ড, অতএব আমাদের আনসার পার্টে নেগেটিভ না হয়ে এখন অ্যাফারমেটিভ হবে। যেহেতু অক্সিলারি ভার্ব নেই তাহলে আমাদের টেন্স অনুসারে ডু, ডাজ, ডিড ব্যবহার করতে হবে। এই সেন্টেন্সে স্মোক এটা হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, অতএব তাহলে আমাদের এখানে ডু ব্যবহার করতে হবে। ডু এর সাথে নেগেটিভ করা যাবে না, কোনো অবস্থাতে ডোন্ট ব্যবহার করা যাবে না, কারণ হচ্ছে হার্ডলি নেগেটিভ। তাহলে আমরা ব্যবহার করলাম ডু এবং সাবজেক্ট হচ্ছে আই, তাহলে আমরা এখন সাবজেক্টের স্থানে ব্যবহার করব আই, তাহলে উত্তরটা হবে হচ্ছে ডু আই। তারপরে সেন্টেন্স, এই সেন্টেন্সে অক্সিলারি ভার্ব হচ্ছে হ্যাজ, তাহলে আমরা লিখব সব অক্সিলারি ভার্বের স্থানে হ্যাজ। হ্যাজের সাথে নেগেটিভ হবে না, কারণ হচ্ছে এখানে ফিউ আছে নেগেটিভ ওয়ার্ড, অতএব আমাদের আর নেগেটিভ ওয়ার্ড ব্যবহার করতে হবে না। এই সেন্টেন্সের সাবজেক্ট হচ্ছে শি, আমরা এখন সাবজেক্টের স্থানে ইউজ করব শি, তাহলে উত্তরটি হচ্ছে হ্যাজ শি এবং প্রথমটার উত্তর হচ্ছে ডু আই। এরপরের নিয়মটি হচ্ছে nobody, no one বা none, everybody, everyone, somebody, someone, anybody, anyone বা all যদি কোনো সেন্টেন্সের সাবজেক্ট হিসাবে ব্যবহৃত হয় তাহলে ট্যাগ কোশ্চেনের সাবজেক্টের স্থানে আমাদের ব্যবহার করতে হবে দে।
এবং এই সাবজেক্ট অনুসারে আমাদের ট্যাগ কোশ্চেনের অক্সিলারি ভার্বটি ব্যবহার করতে হবে। আমি আবার বলছি, নোবডি, নো ওয়ান বা নান, এভরিবডি, এভরিওয়ান, সামবডি, সামওয়ান, এনিবডি, এনিওয়ান বা অল। যদি কোনো সেন্টেন্স ট্যাগ কোশ্চেনের ক্ষেত্রে সেন্টেন্সের সাবজেক্টের স্থানে যদি এগুলো ব্যবহৃত হয়, তাহলে আমাদের আনসার পার্টে সাবজেক্টের স্থানে অর্থাৎ অক্সিলারি ভার্বের পরে আমাদের সাবজেক্টের স্থানে ব্যবহার করতে হবে দে। আমরা এই এক্সাম্পলটি দেখি। এখানে সাবজেক্টের স্থানে সাম ওয়ান এবং অয়েন হচ্ছে ভার্ব টু অর্থাৎ পাস্ট ইনডিফিনিট টেন্স এবং দেয়ার। তাহলে এই সেন্টেন্সের সাবজেক্ট হচ্ছে সাম ওয়ান। এই সাম ওয়ান এর ক্ষেত্রে প্রোনাউনের হিসাবে সাবজেক্টের স্থানে ব্যবহার করতে হবে আমাদের দে। ব্যবহার করলাম সাবজেক্টের স্থানে দে। এই সেন্টেন্সে অক্সিলারি ভার্ব নিয়ে, যেহেতু অক্সিলারি ভার্ব নিয়ে, সেক্ষেত্রে আমাদের ডু, ডাজ, ডিড ব্যবহার করতে হবে। ডু, ডাজ অথবা ডিড ব্যবহার করতে হবে। যেহেতু এটা ভার্ব টু, অতএব আমাদের ডিড ব্যবহার করতে হবে। যেহেতু এটা ভার্ব টু, অতএব আমাদের এখানে ডিড ব্যবহার করতে হবে। এই সেন্টেন্সটি অ্যাফার্মেটিভ থাকলে অবশ্যই আমাদের নেগেটিভ করতে হবে, অতএব উত্তরটি হবে ডিডন্ট দে। এখানে আমরা সামবডি বা সামওয়ান বা এখান থেকে যে কোনো একটা ইউজ করতে পারতাম, যে কোনোটা সাবজেক্ট আমরা নিতে পারি। সাবজেক্ট হিসেবে আমরা যে কোনোটা ইউজ করতে পারবো। পরের এই এক্সাম্পলটি আমরা দেখি। এখানে সামওয়ান রয়েছে, সামওয়ান যেহেতু, এই জন্য আমাদের সাবজেক্টের স্থানে ব্যবহার করতে হবে দে। ব্যবহার করলাম দে। এই সেন্টেন্সে অক্সিলারি ভার্ব নেই, যেহেতু অক্সিলারি ভার্ব নেই, সেক্ষেত্রে আমাদের ডু, ডাজ, ডিড ব্যবহার করতে হবে। এই সেন্টেন্সে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স আমাদের ডু অথবা ডাজ ব্যবহার করতে হবে। অতএব এখানে আমাদের অক্সিলারি ভার্বের স্থানটাতে ডু অথবা ডাজ ব্যবহার করতে হবে। এখন আমরা আগে দেখেছিলাম এখানে এস বা ইএস থাকলে আমরা ডাজ ব্যবহার করেছিলাম, কিন্তু এক্ষেত্রে যেহেতু সাবজেক্ট হচ্ছে দে থাকার জন্য আমাদের এখানে কোনো অবস্থাতে ডাজ ব্যবহার করা যাবে না, কারণ দের সাথে কখনোই ডাজ বসে না। এর জন্য আমাদের ব্যবহার করতে হবে ডু। অতএব ব্যবহার করলাম ডু। সেন্টেন্সটি অ্যাফার্মেটিভ আছে, অ্যাফার্মেটিভ থাকলে অবশ্যই আমাদের নেগেটিভ ওয়ার্ড ব্যবহার করতে হবে, নেগেটিভ করে দিতে হবে। উত্তরটি হবে হচ্ছে ডোন্ট দে। এর পরের নিয়মটি হচ্ছে সেন্টেন্সে এনিথিং, সামথিং, নাথিং, এভরিথিং থাকলে ট্যাগ কোশ্চেনের আনসার পার্টে সাবজেক্টের স্থানে আমাদের ইট ব্যবহার করতে হবে। এক্সাম্পলটি আমরা দেখি। এভরিথিং হ্যাজ ডান। যেহেতু এখানে এভরিথিং আছে, তাহলে সেক্ষেত্রে আমাদের সাবজেক্টের স্থানে ব্যবহার করতে হবে হচ্ছে ইট। এবং এই সেন্টেন্সে অক্সিলারি ভার্ব হচ্ছে হ্যাজ। ব্যবহার করলাম আমরা হ্যাজ। যেহেতু অ্যাফার্মেটিভ আছে, অতএব আমাদের অবশ্যই নেগেটিভ করতে হবে। অ্যাফার্মেটিভ থাকলে অবশ্যই নেগেটিভ হবে। হ্যাজন্ট ইট। যদি সেন্টেন্সটিতে এখানে নাথিং থাকতো, তাহলে উত্তরটি কি হতো? এই সেন্টেন্সে নাথিং আছে, যেহেতু নাথিং আছে যেহেতু, তাহলে আমাদের সাবজেক্টের স্থানে ব্যবহার করতে হবে ইট। এবং এই সেন্টেন্সে অক্সিলারি ভার্ব হচ্ছে হ্যাজ, তাহলে আমরা ব্যবহার করব এখানে অক্সিলারি ভার্বের স্থানে হ্যাজ। এই সেন্টেন্সে এখানে নট ব্যবহৃত হবে নাকি হবে না, সেটা হচ্ছে কোশ্চেন। যেহেতু নাথিং আছে, এর আগের নিয়মটাতে আমরা দেখেছিলাম নাথিং হচ্ছে নেগেটিভ ওয়ার্ড। যেহেতু নেগেটিভ ওয়ার্ড আছে, অতএব আমাদের এখানে আর নেগেটিভ ব্যবহার করতে হবে না। এই অংশটা নেগেটিভ, অতএব এটার সঠিক উত্তরটি হবে হ্যাজ ইট। প্রিয় শিক্ষার্থী, এরপরের নিয়মটি হচ্ছে ইম্পারেটিভ সেন্টেন্স এর লেট ছাড়া নিয়মের ট্যাগ কোশ্চেন। আমরা কিভাবে করব সেই বিষয়টা এখন দেখব। ইম্পারেটিভ সেন্টেন্স লেট ছাড়া নিয়মে উইল ইউ, ওন্ট ইউ, ডু ইউ, ডোন্ট ইউ, ক্যান ইউ, কান্ট ইউ, যে কোনো একটি সঠিক উত্তর লিখলেই হয়ে যাবে। আমরা এই এক্সাম্পলটি দেখি। ওপেন দ্য ডোর, এখানে মেইন ভার্ব দ্বারা শুরু হয়েছে, এটা হচ্ছে ইম্পারেটিভ সেন্টেন্স লেট ছাড়া নিয়ম। অতএব এখানে উত্তর উইল ইউ লিখতে পারবো, অথবা ওন্ট ইউ লিখলেও সমস্যা নেই। ডু ইউ লেখা যাবে, ডোন্ট ইউ লেখা যাবে, ক্যান ইউ লেখা যাবে, কান্ট ইউ লেখা যাবে। তবে সে সকল ক্ষেত্রে আমি শিক্ষার্থীদেরকে রেফার করব উইল ইউটি লেখার জন্য। এরপরের সেন্টেন্সটি আমরা দেখি। প্লিজ লেন্ড মি সাম মানি। এই সেন্টেন্সটি হচ্ছে ইম্পারেটিভ সেন্টেন্স লেট ছাড়া নিয়ম, অতএব এটারও সঠিক উত্তর হবে উইল ইউ, ওন্ট ইউ, ডু ইউ, ডোন্ট ইউ, ক্যান ইউ, কান্ট ইউ। তবে শিক্ষার্থীদের আমি রেফার করব উইল ইউ লেখার জন্য। প্রিয় শিক্ষার্থী, এখানে আমরা দুটি এক্সাম্পল রেখেছি।
দুইটা সেন্টেন্সের শুরুতে লেট রয়েছে, অতএব এই দুটো সেন্টেন্স হচ্ছে ইম্পারেটিভ সেন্টেন্স, তবে লেট যুক্ত নিয়ম। লেট যুক্ত নিয়মেও যদি লেটের পর আস থাকে তাহলে শুধুমাত্র ব্যতিক্রম, এছাড়া বাকি নিয়মগুলো হচ্ছে ইম্পারেটিভ সেন্টেন্স লেট ছাড়া নিয়মের মতো। যেহেতু লেট মি গো আউট এটা ইম্পারেটিভ সেন্টেন্স, অতএব এটারও উত্তর হবে হচ্ছে উইল ইউ অথবা ওন্ট ইউ, ক্যান ইউ অথবা কান্ট ইউ, ডু ইউ অথবা ডোন্ট ইউ। তবে যদি লেটের পর আস থাকে বা লেটস, এই লেটস এর বিস্তারিত রূপ হচ্ছে লেট আস। লেটস বা লেট আস যদি থাকে তাহলে সেক্ষেত্রে ট্যাগ কোশ্চেনের উত্তর হবে হচ্ছে শ্যাল উই। লেট আস বা লেটস যদি থাকে ট্যাগ কোশ্চেনের ক্ষেত্রে উত্তর হবে শ্যাল উই। এছাড়া অন্যান্য ইম্পারেটিভ সেন্টেন্সের সঠিক উত্তরটি হবে হচ্ছে উইল ইউ, ওন্ট ইউ, ক্যান ইউ, কান্ট ইউ, ডু ইউ, ডোন্ট ইউ। এই ছয়টির মধ্যে থেকে যে কোনো একটি লিখলে হয়ে যাবে। তবে যদি সেন্টেন্সটি নেগেটিভ থাকে তাহলে চেষ্টা করব নেগেটিভ করে উত্তর না দেওয়ার জন্য, অবশ্যই সেক্ষেত্রে অ্যাফারমেটিভ লিখতে হবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এই ছিল আজকের মতো মোটামুটি ট্যাগ কোশ্চেনের উপর নবম ও দশম শ্রেণীর ইংলিশ সেকেন্ড পেপারের ক্লাস। ট্যাগ কোশ্চেনের উপর ভালো জ্ঞান লব্ধ করার জন্য এক্সারসাইজ অর্থাৎ অনুশীলনের কোনো বিকল্প নেই। যে কোনো টপিক্সে ভালো করার জন্য অনুশীলন বা প্র্যাকটিসের কোনো বিকল্প নেই। তাই ইংলিশ সেকেন্ড পেপার গ্রামারের বোর্ড বইয়ের 145, 146 অ্যান্ড 147 পেজে কিছু ট্যাগ কোশ্চেন নিয়ে আলোচনা করা হয়েছে। এই বিষয়গুলো তোমরা অবশ্যই দেখবে। এছাড়াও 148 পেজে কিছু ট্যাগ কোশ্চেন দেওয়া আছে যেগুলো তোমাদের করতে বলা হয়েছে। এইগুলো তোমরা অবশ্যই করবে বাসায়। যদি কোনো সমস্যা থেকে থাকে, যদি কোনোটা বুঝতে সমস্যা হয় তাহলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবে। আগামীতে আবারও দেখা হবে নতুন কোনো টপিক্সে নতুন কোনো ভিডিও নিয়ে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো। সকলে সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে আজকের ক্লাস এখানে শেষ করছি। আল্লাহ হাফিজ।